হ্যালো ফ্রেন্ডস, আমাদের আজকে 41তম প্রিলিমিনারি একেবারে নতুন করে শুরু করার কথা। তো গতকালের শুরু করার কথা ছিল, যদিও আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি। তো আমরা 41তমর জন্য যারা শুরু করব নতুন করে, তাদেরকে আজকে কিছু দিক নির্দেশনা পালন করতে হবে আজকে থেকেই, এবং সেটা সামনের বেশ কিছুদিন এটি ধরে রাখার চেষ্টা করব। আমি জানি না কতটুকু পারবো এই কাজটা ধরে রাখতে, বিকজ অনেক কাজ থাকে, কাজের ফাঁকে এই কাজটি করতে পারা অনেক কঠিন একটা কাজ। আমি দেখি কতটুকু করতে পারি। রমজানের দিন সবাই হয়তো রোজা ছিলাম, টায়ার্ড, সবাই টায়ার্ড, কিন্তু কিছু করার নেই, কাজের ফাঁকেই এই কাজটা করতে হয়। তো আমরা আজকে আলহামদুলিল্লাহ এটা শুরু করতে যাচ্ছি যে 31তম, যারা অনেক দিন থেকে চাচ্ছিল যে 31তমর জন্য হোম অ্যাসাইনমেন্ট কী করে করা যায়, তো সেটা নিয়ে কাজটা করা। তো আজকে থেকে ইনশাল্লাহ এটা শুরু হচ্ছে, এটা চলবে। প্রতি সপ্তাহে একটি করে এরকম লাইভ আড্ডা নেওয়ার চেষ্টা করব। আজকের লাইভ আড্ডা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে যারা 31তম পরীক্ষা দিবে বা 42তম পরীক্ষা দিবে, আমি গতবার যেটা করেছিলাম যে 40তম যারা পরীক্ষা দিয়েছিল তাদের জন্য কিছু কাজ করার কথা ছিল, কিন্তু গতবার যেটা ছিল যে এই কাজগুলো অনেক বেশি করে দিতে হতো, কারণ সময়টা একেবারে কম ছিল হাতে, যে কারণে একবারে অনেক কাজ দিতে হয়েছিল, যে কাজগুলো সবাই করতে পারেনি। এবার যেটা আমরা করব সেটা হচ্ছে যে কাজগুলো একদম স্লো, অল্প অল্প করে দিব, বাট এই কাজগুলো যারা 41তম প্রিলি পরীক্ষা অ্যাটেন্ড করব বা 42তম অ্যাটেন্ড করব তারা যেন আমরা সবাই এই কাজগুলো করি। মনে রাখতে হবে যে যে কাজগুলো দেয়া হবে এই কাজগুলো যদি আমরা ফাঁকি দিই বাড়িতে, যদি আমরা না করি, তাহলে লস নিজেরই হবে। বিকজ কম্পিটিটিভ এক্সামগুলো ফেস করতে চাইলে বা চাকরির বাজারে সামনে অনেক সার্কুলার হবে, অনেক অনেক নিয়োগ হবে, সেই নিয়োগ পরীক্ষাগুলোতে যদি আমরা টিকতে চাই, সেই নিয়োগ পরীক্ষাগুলো যদি আমরা ভালো করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই ওয়েল ইকুইপড হতে হবে। আমাদেরকে নিজেদেরকে ভালো ধরনের প্রস্তুতি নিজেদেরই গ্রহণ করে নিতে হবে। সো সেই প্রস্তুতিটা যদি আমরা একদম ভালোভাবে করে নিতে পারি, অর্থাৎ আমি যেটা বলতে চাই, যেটা বলি সাধারণত, সেটা হচ্ছে একটা ফাউন্ডেশন তৈরি করে নেওয়া, একটা বেসমেন্ট তৈরি করে নেওয়া, বা নিজে একটা ভিত্তি তৈরি করে নেওয়া। তো যদি আমরা এই একটা ভালো একটা ভিত্তি তৈরি করে নিতে পারি, আস্তে আস্তে হোক আর যেভাবে হোক করে নিতে পারি, তাহলে যেটা করতে হবে সেটা এই 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 ভিত্তিটা করে নিতে পারলে আমরা যত ধরনের কম্পিটিটিভ এক্সাম হোক, যত ধরনের বিসিএস সহ, নন ক্যাডার পরীক্ষা সহ, যত ধরনের জুডিশিয়ারি পরীক্ষা সহ, তারপরে ব্যাংক পরীক্ষা সহ যত ধরনের পরীক্ষা আছে, যদি একটা বেস ভালো করে তৈরি করে নেওয়া যায়, খুব স্ট্রং যদি সেই বেসটা হয়, তাহলে যে কোনো পরীক্ষায় এমসিকিউ টাইপের কোশ্চিন হলে তার টেকা উচিত। সো সেইখান থেকেই এই কাজটা করতে হবে, অর্থাৎ সেই লেভেলে নিজেকে নিয়ে যেতে হবে। সেই লেভেলে নিয়ে যাওয়ার জন্য একেবারে শর্ট টাইমের মধ্যে, আজকের থেকে শুরুর মধ্যে প্রাথমিক যে কাজটি আমি দিব সেটা আমি এখনই বলে দিব। আমি একটু শেয়ার করে নিচ্ছি, শেয়ার করে নিয়ে আমি একটু বলে দিব প্রাথমিক কাজটা, আবার পরের সপ্তাহে আবার এসে পরের কাজটা বলবো। তো অনেকেই যুক্ত হয়ে গেছে দেখলাম। আমাদের কি বলছে হৃদয়, কি বলছে 41তম যদি স্পেশাল হয় তাহলে 42তম কবে নাগাদ হতে পারে? আচ্ছা, এইটা নিয়ে তো বহুবার কথা বলছি, তারপরেও বলতে হয় যে এই 41তম স্পেশাল স্পেশাল স্পেশাল। আমি এই কথাটা অনেকবার বলেছি, আবারও বলি, সেটা হচ্ছে যে স্পেশাল বিসিএস মানে হচ্ছে স্পেশাল, স্পেশালের সাথে মূল বিসিএসের সাথে এটা কানেক্ট করা যাবে না। মনে রাখতে হবে যে মূল বিসিএসটা মূল বিসিএসের সময়ই হবে, যখন মূল বিসিএসটা হওয়ার কথা তখনই হবে, আর স্পেশাল বিসিএসটা মাঝখানে একটা বিসিএস ঢুকে যাবে, কিন্তু নাম চেঞ্জ হবে। যেমন 41তম 42তম এরকম নাম চেঞ্জ হয়ে যাবে, কিন্তু স্পেশাল বিসিএস মানে হচ্ছে স্পেশাল, ওটা একটা স্পেশাল কারণে একটা স্পেশাল বিসিএস দিতে হয়। আর মূলধারার যে বিসিএসটা, এটা মূলধারায় চলতে থাকে। যেমন আমি যেটা বলি, যেটা হচ্ছে যে এই 26তম বিসিএসটা ছিল স্পেশাল শিক্ষা কার্ডের জন্য, এর 2-1 মাসের মধ্যেই আর কি 27তম বিসিএসটা বিজ্ঞাপনটা হয়ে যায়। আবার 32তম বিসিএসটা ছিল স্পেশাল, 32তম হওয়ার পরে 33তম বিসিএসটা কিন্তু একদম কয়েক মাসের মধ্যেই, 2-1 মাসের মধ্যে স্পেশালটা হয়। অর্থাৎ যে সময়টা 32তম জেনারেল হওয়ার কথা ছিল, মূল বিসিএসটা হওয়ার কথা ছিল, ওই সময়ই হয়েছে, মাঝখানে কী হয়েছে, 32তম একটা স্পেশাল ঢুকে গেছে। ঠিক এরকমভাবে আমরা দেখি যে এই 39 বিসিএস যেটা হলো, এটাও স্পেশাল ছিল 39-এর। স্পেশাল মানে কি, মাঝখানে 39 ঢুকে গেছে, 40তম যথারীতি
এই যে পরীক্ষা হয়ে গেল, 39 হয়ে গেছে, মাঝখান থেকে 40তম তার টাইম মতোই হয়ে গেছে। একই রকমভাবে যদি 41তম বিসিএসটা স্পেশাল হয়, তাহলে স্পেশাল যদি শিক্ষা ক্যাডারে হয় বা ডাক্তার নেয় বা যেটাই নিক, যদি এটা স্পেশাল হয়, এখনও কনফার্ম না, যদি এটা স্পেশাল হয় তাহলে মাঝখানে এটা ঢুকে যাবে। কিন্তু মূল যে বিসিএসটা সেটা 42তম যথাসময়ে, যে সময়টা 41তম হওয়ার কথা ওই সময়েই 42তমটা ওই সময় হয়ে যাবে। সো ওরিড হওয়ার কিছু নাই বা এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই যে 41তম এই বছর আর 42তম আরেক বছর, এরকম না। অর্থাৎ ওই বছরই দুটোই হবে, জাস্ট 1 মাস 2 মাস মাঝখানে হয়তো গ্যাপ হবে, বাট পরপর দুটো বিশেষ হবে তখন, যদি এটা স্পেশাল 41তম হয়। আমার মনে হয় এই বিষয়টা আমি বুঝাতে পেরেছি। আর এই বিষয়টা আর আমি বলতে পারছি না, আমি অনেক কয়েকদিন বলে ফেললাম এই বিষয়টা। আচ্ছা, অভিজিৎ মজুমদার কি বলছে যে স্যার মাস্টার্সের এক্সাম আছে, বুঝতে পারিনি কি বললো স্যার, ঢাকা সেন্টার দিলে কি কোনো বেনিফিট আছে? রকিবুল ইসলাম বলছে ঢাকা সেন্টার। আচ্ছা, যখন ক্যাডার চয়েস হবে, ক্যাডার চয়েসের উপর আমি তো সেমিনার নিবই, লাইভে বলে দিব ক্যাডার চয়েসের সময়। সো ক্যাডার চয়েসের সময় আমি সুন্দরকে বলে দিব, ওই সময় এটা সেন্টার ঢাকায় না কখন দিবেন বা ফার্স্ট চয়েস কী দিবেন, সেকেন্ড চয়েস কী দিবেন, এটা খেয়াল করবেন। এটা নিয়ে এখন চিন্তা করার দরকার নাই। আপাতত যেটা হচ্ছে যে ঢাকায় সেন্টার দিলে যেটা হয় যে ঢাকায় কেন্দ্রটা পড়লে ঢাকায় যারা থাকে তারা সুবিধা পায়, আর ঢাকার বাইরে যারা সেন্টার দেয়, যাদের বাড়ি ঢাকার বাইরে, ঢাকায় আসা অসুবিধা, তারা ঢাকার বাইরেই দিবে, ওটাই ভালো হবে। এখানে তো সুবিধা অসুবিধার এক্সট্রা আমি কিছু দেখছি না। যাই হোক, আর কি আছে, আরাফাতুল্লাহ বলছে ইংলিশ গ্রামার বেশি ঠিক করার জন্য কিছু বুকস বলুন। আচ্ছা, বুকস বইয়ের কথা তো বলবোই। মোল্লা সাহেব বলছে 12,000 কোশ্চেন বুকটার নিউজ কপি কবে পাওয়া, আচ্ছা নিউ কপি কবে পাওয়া যাবে? সবই বলবো। 12,000 বই, 12,000 প্রশ্নের বইটা এখন 13,000 প্রশ্ন হয়ে যাবে। এটার বেশ কিছু কপি আমরা পেয়ে গেছি, বেশ কিছু কপি তো নীলক্ষেত পরিক্রমা নীলক্ষেত শাখায় পাওয়া যাবে, আবার কিছু লাইব্রেরিতেও এখন নতুন করে পাওয়া যাবে। প্রায় 100খানেকের মধ্যে বই আছে, যদি কেউ কিনতে চায় এটা কিনতে পারে। আর আরেকটা এডিশন আসবে, এটা হচ্ছে 15-20 দিন পরে। আচ্ছা, বইয়ের কথাটা আমি পরে বলি। আমরা যারা এখানে যুক্ত আছি তাদেরকে আমি একবারে শর্ট করে যেটা বলবো যে এই লাইভগুলো খুবই শর্ট হবে, ছোটো ছোটো করে হবে। দীর্ঘক্ষণ এটা থাকাটা, রোজা থেকে সারাদিন, এটা আমাদের জন্য, আমার জন্য কষ্ট, যারা আমরা থাকবো তাদের জন্য কষ্ট। রমজান মাসে এই লাইভটা নেওয়াই আসলে ঠিক হচ্ছে না। তারপরেও এটা অনেকেরই রিকোয়েস্ট। আমি যেটা বুঝলাম, যারা 40তম খারাপ দিয়েছে তাদের মানসিকতাটা খুব খারাপ হয়ে গেছে, তারা খুব কষ্টে আছে যে এটার একটা প্রতিশোধ কীভাবে নেওয়া যায়। যে কষ্টটা পেলো 40তম খারাপ দিয়ে, সেটা একটা শোধ তুলতে চাচ্ছে 41তম ভালো করে। এটা খুবই ভালো, এইরকম থাকা ভালো। তো সেক্ষেত্রে আমি একদম মূল কথা চলে আসি। তারপরে যদি আমার কথা শেষ হওয়ার পরে যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা আমি পরে দেখব, সেটা নিয়ে বলবো পরে। আমি এখন মূল কথা যেটা বলবো, আমরা সবাই রেডি তো মূল কথা শোনার জন্য? আমাদের একটা পরিক্রমা টিউটোরিয়ালস গ্রুপ আছে, অর্থাৎ এই কাজটা হয়, অর্থাৎ এই যে টিউটোরিয়াল যে কাজগুলো দেওয়া হয়, এটা দেওয়া হয় ওই পরিক্রমা টিউটোরিয়ালস যে একটা গ্রুপ আছে সেই গ্রুপকে ভিত্তি করে দেওয়া হয়। তো আমরা যারা ওই গ্রুপের সদস্য না, তারা ওই গ্রুপে চেষ্টা করব ওই গ্রুপে প্রবেশ করার জন্য। পরিক্রমা টিউটোরিয়ালস, এটার আগের নাম ছিল আমাদের ইয়েস আই ক্যান, এটা ছিল নামটা খুব চমৎকার ছিল। তো অনেকেই আমাকে বলছে যে ওই নামটা ভালো ছিল, ইয়েস আই ক্যান এই নামটা ভালো ছিল। সো যদি সবাই ওইটা বলে যে ইয়েস আই ক্যান নামটা ভালো ছিল, আমরা ইয়েস আই ক্যান নামটা দিতে পারি। পরিক্রমা টিউটোরিয়ালস নামটা দিয়েছি আমরা, যাতে করে সবাই চিনতে পারে, এই জন্য। আচ্ছা, তা আমি মূল আলোচনা চলে আসি, মূল কথা চলে আসি। আচ্ছা, সাদ্দাম বলছে যে ইংলিশ কার্নিভাল একটা ক্লাস খুলনায় নেওয়ার জন্য। আচ্ছা, আমি সবখানেই নেওয়ার কথা বলছি, কিন্তু কেউ তো আমাকে এভাবে নক করে নেই যে ওই জায়গায় নিতে হবে, নিলে ভালো হবে। আমি নিব, যদি ইংলিশ কার্নিভাল ক্লাস, পিলির ক্লাস, রিটেনের ক্লাস, যে কোনো যদি সারাদিন ক্লাস হবে এরকম যদি কেউ কার্নিভাল আয়োজন করতে পারে যে কোনো বিভাগের শহরে, ভালোভাবে আয়োজন করতে পারলে, আগে থেকেই 15-20 দিন বা 1 মাস আগের থেকে নক করতে হবে। তাহলে আমি একটা ডেট দিয়ে, যে কোনো ফ্রাইডে, শুক্রবার একটা ডেট দিয়ে আমাদের দেশের যে কোনো বিভাগীয় শহরে একদিন ফুল দিন আমি ইংলিশ ক্লাস নিয়ে আসবো। এবং শুধু ইংলিশ ক্লাস না, বাকি পড়ার যে ব্যাপারটা, অন্যান্য সাবজেক্টের ব্যাপার গেলে সেগুলো নিয়ে কথা বলে আসবো। যদি এরকম কি অ্যারেঞ্জ করতে পারে সেটা করব, এটা ইনশাল্লাহ, সেটা মাথায় আছে। আচ্ছা, আমি মূল কথা চলে আসি, সেটা হচ্ছে আমাদের 41তম প্রস্তুতি নিয়ে আমরা কথা শুরু করে দিই। যারা আমরা 40তমতে খারাপ করেছি,
40তম পিডি যাদের খারাপ হয়েছে তাদের আমি বলবো যে হতাশ হওয়ার, যদিও হতাশ হবেই, কষ্ট পাবেই, কিন্তু হতাশ হওয়া না হয়ে দ্বিগুণ উৎসাহে পড়তে হবে। একবার যদি খারাপ হয় এটা পড়াটা মানে দ্বিগুণ পরিশ্রম করতে হয়, তার ডাবল পরিশ্রম করতে হয়। তাহলে যদি ডাবল পরিশ্রম করতে পারে তাহলে পরের বারে বিশেষটা হয়ে যায়। আর বিশেষটা না হলে বিশেষটা হওয়ার পাশাপাশি আর কি করা যায়, পাশাপাশি যে কাজগুলো করা যায় এগুলো নিয়েও একটা লাইভ সামনে ইনশাল্লাহ করার ইচ্ছা আছে, যে আমরা পার্ট টাইম মানে বিশেষ প্রিপারেশন নিতেই আমরা ইনকাম করতে পারি, এরকম কিছু কাজ আমরা কী করতে পারি সেগুলো নিয়ে একটা লাইভ ক্লাস আমি বা লাইভ আলোচনা আমরা একটা আড্ডা নিব। এটা হবে কি যে পড়ার ফাঁকে ফাঁকে যদি ইনকাম করা যায়, যে কাজগুলোতে খুব বেশি চাপ পড়বে না, পড়ার ক্ষতি হবে না, এরকম কিছু কাজ যদি করা যায়, পার্ট টাইম কাজ করা যায়, আমার মনে হয় সেটা খুব ভালো। সেটা নিয়ে ইনশাল্লাহ একটা লাইভ হবে সামনেই। এবার আমাদের কথা হচ্ছে যে আমি 41তমতে আমরা কিভাবে এটা সাজাতে চাচ্ছি। মনে রাখতে হবে যে 41তম বিশেষটা নিয়ে কথা বলার আগে চিন্তা করতে হবে প্রথমে যে এটা সার্কুলারটা কবে হবে বা আমার হাতে কতদিন সময় আছে। তো আমরা এটা জানি যে এটা চলতেছে আমাদের মে মাস, এটা চলছে, সরি, এটা হচ্ছে মে মাসের আজকে 8 তারিখ। তো আমরা হাতে কতদিন পাচ্ছি 41 জন্য? যদি 41তম স্পেশাল হয় তাহলে 42তম কবে হবে? এটা হচ্ছে কমন কোশ্চেন, আমি এটার উত্তর দিচ্ছি। যদি স্পেশাল বিশেষটা 41তম হয় তাহলে তার ঠিক 2 মাস বা 1 মাস বা বড় জোর 3 মাস এর মধ্যেই 42তম সার্কুলারটা হয়ে যাবে। আমি ধরলাম যে 41তম বিশেষটা যদি সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে সার্কুলারটা হয়, সেপ্টেম্বর অক্টোবর দিকে সার্কুলার হলে তাহলে এখন থেকে হাতে সময় আছে কত মাস? সময় আছে আমাদের হাতে সময় থাকবে, এটা হচ্ছে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। তার মানে কি যে বিজ্ঞাপনটা হওয়ার জন্য 41তম বিজ্ঞাপন নর্মালি যদি বিজ্ঞাপনটা হয়, সেই বিজ্ঞাপনটা হওয়ার জন্য আপনার হাতে আছে এখন 5 থেকে 6 মাস। তাহলে 5 থেকে 6 মাস যদি বিজ্ঞাপনের জন্য হাতে থাকে, এর পরে আরও 3 মাস 4 মাস পরে পরীক্ষা হতে পারে, তাহলে আমরা ধরে নিতে পারি যে এইখানে 31তম বিজ্ঞাপন হওয়ার জন্য 5 মাস, আর এরপরে বা 6 মাস, এরপরে পরীক্ষা হওয়ার জন্য আরও 3 মাস বা 4 মাস। তাহলে সব মিলে আমরা ধরে নিব যে 41তম পরীক্ষা হওয়ার জন্য, প্রিলি পরীক্ষা হওয়ার জন্য আমাদের হাতে আনুমানিক 10 মাস সময় হাতে আছে। বন্ধুরা, তাহলে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে 10 মাস সময় আমি হাতে নিয়ে 41তম বিশেষ পরীক্ষার জন্য আমি লড়াই করার জন্য আজকে থেকে মাথায় নিব। এটা হচ্ছে যারা আমার এই পরিক্রমা টিউটোরিয়ালস গ্রুপে আছি তাদের উদ্দেশ্যে এই কথা বলা। যারা এমনিতেই সব পারি আগে পড়ে বলছি তাদের জন্য আমার এই কথাগুলো নয়। যারা একেবারে নতুন, যারা একেবারে ফ্রেশার্স, তাদের জন্য আমি কথাগুলো বলছি, যে আমরা একেবারে নতুন করে শুরু করব যারা, শুধু তাদের জন্য এই লাইভটা। এটা সিনিয়রদের জন্য না, এটা অনেক বেশি যারা পারে তাদের জন্যও না, যারা একেবারে কিছু বোঝে না, কোথা থেকে পড়াশোনা শুরু করবে, বা যারা ঢাকার বাইরে থাকে, গ্রামাঞ্চলে থাকে, যাদের অ্যাকচুয়ালি কোনো এরকম কোনো হেল্পিং হ্যান্ড নাই বা কোনো গাইড করবে কেউ, এরকম কেউ নাই, তাদের উদ্দেশ্যেই আমার এই লাইভটা নেওয়া। তো তাদের জন্য আমি যেটা বলবো যে এটা শুরু হচ্ছে আজকে থেকে আমরা শুরুটা করে নিতে পারি। তো আমি ধরে নিলাম যে 41তমের জন্য আপনার হাতে সময় আছে 10 মাস। যদি 41তমতে স্পেশাল হয়, স্পেশালেতে অ্যাপ্লাই করতেই পারবে সবাই, যে শিক্ষা কার্ডের হয়তো সবাই অ্যাপ্লাই করতে পারবে, যার যার সাবজেক্টে সে অ্যাপ্লাই করতে পারবে, সেটাতে গেল। যদি এটা স্পেশাল হয় তাহলে এরপরে আরও 2 মাস আমরা ধরে রাখতে পারি যে 42তমের জন্য, তাহলে সেক্ষেত্রে জাস্ট 2 মাস বৃদ্ধি হবে। অর্থাৎ 41তমের জন্য যদি এখন থেকে 10 মাস সময় হাতে থাকে, তাহলে 42তমের জন্য হাতে আছে কয় মাস? 12 মাস। সো মাত্র 2 মাস 1 মাসে কম বেশি হবে। সো ওই জন্যে 41 না 42, 41 স্পেশাল হবে না 42তম হবে, এইগুলো নিয়ে ওরিড হওয়ার দরকার আপাতত নেই। তো আমরা যারা নতুন তাদের উদ্দেশ্যে এই কথাটা আমি বলে নিলাম। তাহলে আমরা ধরে নিব যে আমাদের হাতে সময় আছে সব মিলে 3 থেকে 4 মাস। তো বন্ধুরা, আমরা 3 থেকে 4 মাস সময়ের মধ্যে, 3 থেকে 4 মাস না, 10 থেকে 12 মাস সময় আছে। তো 10 থেকে 12 মাস সময় যদি আমাদের হাতে থাকে, আমরা 10 মাসকে হাতে নিয়ে যদি আগাই, তাহলে এখন থেকে যারা এই লাইভটা আমার সাথে যুক্ত থাকবে, যারা এই পড়াগুলো নিবে, একেবারে যারা নতুন, তাদের উদ্দেশ্যে প্রথম হচ্ছে আমি 10টা রেফারেন্স কাজ দিব। অর্থাৎ পড়ার জন্য 10টা, প্রথমেই পড়া শুরু করার আগে বই পুস্তক বা কিভাবে কি করব সেটা নিয়ে একটু কথা বলে নিব, এবং সেই অনুযায়ী আমাদের পরবর্তী সময় কাজগুলো হবে। অর্থাৎ প্রথমে আমাদেরকে বই পুস্তক কিনতে হবে কিছু, গতবারের মতো। বেশিরভাগই হচ্ছে টেক্সট বই, অর্থাৎ বেশি টাকা পয়সা খরচ হবে তা না, বইয়ের সংখ্যা বেশি থাকবে কিন্তু বইগুলোর দাম অনেক কম। টেক্সট বই, বাজারে যে টেক্সট বইগুলো আছে
আমাদের যে টেক্সট বই যে 7, 8, 6-এর যে টেক্সট বই, 9, 10-এর টেক্সট বই, এই টেক্সট বইগুলো বেশিরভাগ কিনতে বলবো এবং ওগুলো আমি ঠিক যেভাবেই পড়তে বলবো ওইভাবেই পড়তে হবে। তো আমি প্রথমে একটু গুছিয়ে নেই, আমি জিনিসটা বলে দিচ্ছি যে আমরা কীভাবে আমাদের 10 মাসের মধ্যে এই পড়াগুলো কাভার করব। তো এখন থেকে মে মাস চলছে, আমরা 3টা ভাগ করে নেই। একটা হচ্ছে যে 6 মাসের একটা পড়া, 2 মাসের একটা পড়া, আবার 2 মাসের একটা পড়া। সো এইভাবে 3 ভাগ। প্রথম 6 মাস যেটা থাকবে, প্রথম 6 মাস আমি এখন কিছু বইয়ের নাম বলবো। এই বইগুলো আমরা প্রথম 6 মাসে একদম এটাকে যেটা বলে যে একদম ঝাঁঝরা করে দেওয়া বইটাকে, হ্যাঁ। তো এই 6 মাসে এই বইগুলোকে, অর্থাৎ টেক্সট বই যতগুলো আমি নাম বলবো এই বইগুলোকে একদম ঝাঁঝরা করে ফেলতে হবে, হ্যাঁ, প্রথম 6 মাসে। খুব গতবার যেটা করেছিলাম যে একসাথে অনেক পড়া দিয়েছিলাম, এক সপ্তাহে পড়া, যেটা পড়তে হিমশিম খেয়ে গেছে, কেউ পড়েছে কেউ পড়ে নেই, যদিও পড়ে ভালো মতো পড়া হয় নাই। এবার কিন্তু সেটা না, এবার আমি অনেক স্লো পড়া দিব, অনেক কম পড়া দিব এক সপ্তাহের জন্য, বাট যে পড়াটুকু দিব সেই পড়াটুকুর জন্য একদম ক্লিয়ার করে একদম ভালোভাবে এটা রপ্ত করা হয়। এটা হচ্ছে আমার চাওয়া। আচ্ছা, 3টা ভাগে কি থাকবে? প্রথম 6 মাসে তো বললাম যে টেক্সট বই, আমি এখন কিছু লিস্ট বলবো এটা থাকবে প্রথম 6 মাসে। তারপরে 2 মাসে যেটা থাকবে, ওই 2 মাস হচ্ছে কিছু আমরা গাইড বই পড়বো, অল্প কিছু গাইড বই পড়বো, মানে সব গাইড বই না, অল্প কিছু গাইড বই পড়বো, আর পাশাপাশি কিছু রেফারেন্স বই পড়বো মাঝখানে 2 মাস বা 2.5 মাস এরকম থাকবে আর কি। আর শেষের যে 2 মাস থাকবে, ওই 2 মাস আমরা প্রচুর পরীক্ষা দিব, প্রচুর পরীক্ষা। যারা ঢাকার বাইরে আছি, যারা কোথাও কোচিং করতে পারে না বা যারা কোথাও কিছু করতে পারে না, তাদের জন্য হচ্ছে যে অনলাইন পরীক্ষার ব্যবস্থা করব একদম পরীক্ষার আগ দিয়ে। আর যারা ঢাকার মধ্যে আছে তারা অফলাইনে পরীক্ষা দিতে পারবে, বা যে কোনো জায়গায় বা যে কোনো একটা কোচিং সেন্টারে যে পরীক্ষা দিলেও সে ভালো করবে। সো এই হচ্ছে কথা। এখন আমি যে সেটা পড়াটার ব্যাপারে যে 6 মাসের যে কাজটা, সেটার জন্য প্রথম আজকের যে কাজটা থাকবে, আজকে কয় তারিখ হচ্ছে? 8 তারিখ। 8 তারিখ আজকে হচ্ছে, আচ্ছা 8 তারিখ আজকে, আর পরের 16 তারিখ, 8 তারিখে পড়েছে 16 তারিখ, 16 মে, অর্থাৎ নেক্সট লাইভটা হবে 15 মে বা 16 মে। এই 15 বা 16 মে আমি যেদিন ফ্রি থাকি, সেই ফ্রি দিনে ইনশাল্লাহ আমি পরের লাইভটা নিব। ওই 15 বা 16 মের আগে যে কাজটা করতে হবে, আমি এখন যে বইয়ের নামগুলো বলবো, এগুলো প্রয়োজনে আমি লিখে, এই বইগুলোর নাম লিখে আমাদের যে গ্রুপটা আছে, পরিক্রমা টিউটোরিয়ালস যে গ্রুপটা আছে, সেই গ্রুপের মধ্যে পোস্ট দেবো বইটার নাম। আর আমি যদি দিতে না পারি, তাহলে এটা যারা আমরা শুনছি তাদের মধ্যে যে কেউ একজন বইগুলো লিখে আমাদের গ্রুপে পোস্ট দিলে ভালো হবে। আচ্ছা, যে কাজগুলো আমরা করবো, এখান থেকে 10টা জিনিস আমরা করব। 1 নম্বর হচ্ছে অল টেক্সট বুকস, অ্যাকসেট টেক্সট বুকস। এখন অ্যাকসেট টেক্সট বুকস কতগুলা? এই বইগুলো আমি দেখেছি যে কখনো কখনো বইগুলো হচ্ছে যে ক্লাস 5-এর বা 6-এর বইও লাগতে পারে। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে, সব মিলে 15 থেকে 20টা টেক্সট বই, 15 থেকে ছোটো ছোটো বই, চিকন বই। এগুলো পড়া খুব কঠিন কাজ হবে তা না, খুবই সিম্পল, বাট এইগুলোকে একদম ভালো মতো পড়াটা খুবই জরুরি। এবারের প্রশ্ন দেখে তো আমরা অবশ্যই এটা বুঝতে পেরেছি যে বেসিক জানাটা কতটা জরুরি। আমি বারবার যে বলি যে টেক্সট বইগুলো ভালো করে পড়ার জন্য, কিন্তু ওই কথাগুলো ঠিকমতো শোনে না বা বইগুলো ভালো করে পড়ে না। তো যাই হোক, টেক্সট বইটা একদম মানে ভালো মতো বুঝে পড়া, এটা খুবই জরুরি। তো সেখান থেকে আমরা ইনশাল্লাহ 15 থেকে 20টা টেক্সট বই পড়বো, 1 নাম্বার। 2 নম্বর কাজ হচ্ছে, আমরা জব সলিউশন বইটা গতবার যারা কিনেছিলাম তারা কিনেছিলাম, আর যারা একেবারে নতুন, একেবারে ফ্রেশার্স, তাদেরকে বলবো যে একটা জব সলিউশন, একটু দাম বেশি, বাজারে যে কোনো একটা জব সলিউশন বই, এটা প্রায় 700 টাকা বা 600 টাকা দাম নেবে, এরকম একটা জব সলিউশন বই আমরা কিনবো। আর যদি আমরা এরকম বই না পারি, তাহলে একটা সেকেন্ড হ্যান্ড বই বা 1 বছর আগের বই ছিল, এরকম বই কিনলেও চলবে। ওকে, তাহলে একটা জব সলিউশন বই আমাদের লাগবে। 3 নাম্বার হচ্ছে যে আমার যে বইটা আছে, আমার যে 13,000 প্রশ্নের যে বইটা আছে, 12,000 মানে 12,500, এবার 13,000 পার হবে। তো এই বইটাও লাগবে, কারণ বইটা যাই হোক জব সলিউশন এবং টেক্সট বইয়ের মিশ্রণে করা একটা বইটা রিভিশনের জন্য খুব ভালো কাজে দেবে। আমার যে সাজেশন বইটা, এই বইটাও কিনতে হবে। এটার গতবার আমি এই বইয়ের কোনো নাম দিইনি সাজেশন বইয়ের, এবার এটার নাম রাখতে যাচ্ছি মাই জব সাজেশন। তো এটা 13,000 প্রশ্নের মাই জব সাজেশন, নতুন এডিশনে এই নামটা আসবে, মাই জব সাজেশন। এটা গেল 3 নাম্বার। এই কাজটা এই বইটাও আমরা একদম
চুরমার করে ফেলবো, রীতিমতো রিভিশন দিব, 3বার রিভিশন দিব কমপক্ষে। 4 নাম্বার হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার 10 বছরের প্রশ্ন, 4টা বিশ্ববিদ্যালয় থেকে সংগৃহীত 10 বছরের প্রশ্ন। এই প্রশ্ন যদি আমরা এই গ্রুপে যারা আছি তোমরা যদি এটা বের করতে পারো ভালো কথা, না পারলে আমি এই প্রশ্নগুলো সংগ্রহ করে এইটা একটা চটি বইয়ের মতো বের করে এটা আমি দিতে পারবো। জাস্ট কি যে এটা যে নিজেরাই যদি ম্যানেজ করতে পারি, 4টা বিশ্ববিদ্যালয়ের বই, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যে প্রশ্ন সেই প্রশ্নের আলোকে 4টা বিশ্ববিদ্যালয়ের গত 10 বছরের প্রশ্ন এটা হাতে রাখতে হবে, এবার আগে থেকে রাখতে হবে। 3টা সাবজেক্টের জন্য লাগবে এই বইটা, এই প্রশ্নগুলো। একটা হচ্ছে বাংলা, 2 নম্বর হচ্ছে সাধারণ জ্ঞান এবং 3 নম্বর হচ্ছে ইংলিশ গ্রামার। এই 3টা জায়গার জন্য এই বইটা, অর্থাৎ এই প্রশ্নগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার গত 10 বছরের 4টা বিশ্ববিদ্যালয় পরীক্ষা প্রশ্ন আমার লাগবে। এটা যদি তোমরা যদি ম্যানেজ করতে পারো কোথা থেকে ভালো কথা, আর না পারলে যেটা হচ্ছে যে আমি যেটার জন্য ছোট্ট করে একটা বই বের করে, চিকন করে একটা বই বের করে এটা দিব। আচ্ছা, এটা হচ্ছে যে কোন কোন বিশ্ববিদ্যালয় লাগবে, এটা হচ্ছে 1 নম্বর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, 2 নম্বর হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, 3 নম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়, 4 নম্বর হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এই 4টা বিশ্ববিদ্যালয়ের যে গত 10 বছরের যে প্রশ্ন ছিল, এই 3টা বিষয় বাংলা, জিকে মানে জেনারেল নলেজ, আর হচ্ছে ইংলিশ গ্রামার, শুধু এই 3টা জায়গায় প্রশ্নগুলোর জন্য এই প্রশ্নগুলো লাগবে। 5 নাম্বার হচ্ছে জুডিশিয়ারি এক্সামস, যতগুলো জুডিশিয়ারি এক্সামস যে হয় ল থেকে যারা পাশ করে তারা যে এক্সামসটা দেয়, সেই এক্সামসের গত 5 বছরের প্রশ্ন লাগবে। সেই প্রশ্নগুলো একটু আমরা ম্যানেজ করব এখন থেকে, অর্থাৎ এই 1 সপ্তাহের কাজ আমি দিব, 1 সপ্তাহের কাজের মধ্যে এটা পড়ছে, আমি আরেকবার রিপিট করব, সমস্যা নেই। 6 নম্বর হচ্ছে যে প্রাইমারি এক্সামসের যে গত 5 বছরের যত পরীক্ষা এসেছে এই প্রশ্নগুলো লাগবে 6। 7 নম্বর হচ্ছে আমি এগুলো কাজের ফাঁকেই মাঝখানে যে প্রথমে বলবো না, পরের দিকে যে 1-2টা রেফারেন্স বই কিনতে বলবো। এটা সবখানেই পাওয়া যাবে, রেফারেন্স বইগুলো পড়লে লিখিত পরীক্ষার জন্য কাজে লাগবে, এরকম কয়েকটা রেফারেন্স বই কিনতে বলবো। ওকে, আচ্ছা। 8 নম্বর হচ্ছে যে কিছু গাইড বই, সব গাইড বই না, এই কাজগুলো অর্থাৎ টেক্সট বই, তারপরে এই যে প্রাইমারির প্রশ্নগুলো, জুডিশিয়ারি প্রশ্নগুলো, তারপরে আর যেটা হচ্ছে যে ভার্সিটি অ্যাডমিশনের যে প্রশ্নগুলো, এগুলো পড়া হওয়ার পরে কয়েকটা গাইড বইয়ের নাম বলবো, সেই গাইড বইগুলো পরবর্তী সময় কিনতে হবে ভালো ধরনের একটা রিভিশন দেওয়ার জন্য। তাহলে এই টেক্সট বই এবং ওই প্রশ্নগুলো পড়লে একটা ভালো ফাউন্ডেশন হয়ে যাবে, বেজ হয়ে যাবে, আর পরবর্তী সময় কিছু গাইড বই দিয়ে ভালো ধরনের রিভিশন হয়ে যাবে। আচ্ছা, এটা গেল। আর এর পাশাপাশি যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা ইংরেজি গল্পের বই কিনতে হবে, মানে ছোট ছোট বাচ্চাদের যে গল্পের বই, সেই গল্পের বই প্রয়োজনে এই গল্পের বইটাও আমি ম্যানেজ করে এটা দিব। অর্থাৎ এই গল্পের বইটার মধ্যে থেকে যদি গল্পের বইটা বাজারে বেশি দাম হয়, অনেক দাম, আমি দেখলাম যে এরকম গল্পের বই যেটা ফটোকপি করলে 30-40 টাকা হওয়ার কথা, সেটার দামও 150 টাকা 200 টাকা। সো যাই হোক, এই বইগুলো যদি প্রয়োজনে নতুন করে লিখে কপি করে দেওয়ার দরকার হয় সেটা দেওয়া হবে। তো ইংলিশ স্টোরি বইগুলোতে যেটা করতে হবে যে ওই যে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য ক্যাডার হতে চাইলে এই যে যারা লিখিত পরীক্ষা দিবে এরা বুঝবে ভালো মতন যে এদের কতটা কষ্ট হবে। অর্থাৎ লিখিত পরীক্ষায় যে 200 থাকে, এই 200তে ভালো করতে চাইলে 200 নম্বরে ভালো করার একেবারে ভালো করতে চাইলে তাকে ফ্রি হ্যান্ড রাইটিংটা এবং রিডিংটা দুটোই তাকে রপ্ত করতে হবে, নইলে সে সমস্যায় পড়বে। তো আর ইংলিশকে অ্যাভয়েড করে ক্যাডার হওয়া তো অসম্ভব, এই বিষয়টা মাথায় রাখতে হবে যে ইংলিশকে অ্যাভয়েড করে লিখিত পরীক্ষায় কখনোই ভালো করা যাবে না বা ক্যাডার হওয়া যাবে না। এটা একদম নিশ্চিত করে বলা যায় যে ইংলিশ অ্যাভয়েড করে কেউই কখনো ক্যাডার করতে পারবে না। সো ওই জন্য ইংলিশটা যদি অ্যাভয়েড করা নাই যায় তাহলে ইংলিশটা ফেস করাটা বেটার। ফেস করার জন্য প্রিলিতে থাকতেই ফ্রি হ্যান্ড রাইটিংটা প্রতিদিন আমরা একটু একটু করে যদি লিখি বা একদিন পর পরও যদি আমরা লিখি তাহলেও বেশ কাজে দেবে। এই জন্যই বলছি যে একটা স্টোরি বই আমি অলরেডি কিনে ফেলছি, তো সেটা ইনশাল্লাহ গতবার অ্যাপ্লাই করতে পারিনি, এবার চেষ্টা করবো অ্যাপ্লাই করার জন্য। সেটা হচ্ছে 100টা গল্পের বই, সে 100টা গল্পের বই ব্যবস্থা করে দিব। কি বলছে যে স্যার ইউনিভার্সিটি গাইড বাজারে পাই নাই। আচ্ছা, না পেলে আমি তৈরি করে দিব, সমস্যা নেই। এবার আমার হাতে প্রচুর সময়, আমি আসলে এইখানে একটু বিজি থাকবো, কিন্তু হেল্পিং হ্যান্ড কিছু আছে, তো তাদেরকে বললে তারা হয়তো এটা ম্যানেজ করে দিতে পারবে, দেখবো চেষ্টা করে এটা। আচ্ছা, তাহলে বাড়তি যে কাজগুলো হচ্ছে যে ইংলিশ স্টোরি বইটা লাগবে। আর 2 নম্বর হচ্ছে যে কাজগুলো আমি পরামর্শ দিব সেটা হচ্ছে যে রেগুলার চেষ্টা করতে হবে যে
বাংলা নিউজ পেপার এবং ইংলিশ নিউজ পেপার, এটা প্রতিদিন একটু পড়ে দেওয়ার জন্য। ইংলিশ নিউজ পেপারটা পড়লে এটা সুবিধা হচ্ছে যে রিডিংয়ে সুবিধা হবে এবং ইংলিশ সম্বন্ধে ভালো ধরনের কনসেপ্ট ভালোভাবে ক্লিয়ারও হবে। তাহলে নিউজ পেপার যদি নিজের না থাকে তাহলে হোস্টেলে যদি থাকে সেটা পড়তে হবে বা কারো কাছ থেকে নিয়ে পড়তে হবে, অথবা যদি এরকম নাই পাওয়া যায়, যারা একেবারে রিমোট প্লেসে থাকে, তারা অন্তত মাসে বা সপ্তাহে একটা করে নিউজ পেপার নিয়ে সেটা ভালো মতো পড়ে ফেলতে হবে। আর নিউজ পেপার পড়ার নিয়মটা হচ্ছে যে নিউজ পেপারের মাঝখানের যে পেজগুলো থাকে, এডিটোরিয়াল যে পাতাগুলো থাকে, কলাম থাকে, সেই কলামগুলো পড়তে হয়। বিভিন্ন বৈশ্বিক সমস্যাগুলো তুলে ধরে সেখানে, সেগুলো পড়তে হয়, নিয়মিত পড়তে হয়। আর পড়ার ফাঁকে ফাঁকে যেটা করতে হয়, যদি কোনো পড়াগুলো বেশি ইম্পর্টেন্ট মনে হয় তাহলে ওইটা সুন্দর করে ব্লেড দিয়ে কেটে ফটোকপি করে একটা নোট খাতা থাকবে নিজের একটা, সেই নোট খাতার মধ্যে আলাদা পিন আপ করে রাখতে হয়। যদি যেমন মায়ানমারের নিয়ে লিখলো বা রোহিঙ্গা ইস্যু নিয়ে লিখলো, তাহলে ওইটা কিন্তু গুরুত্বপূর্ণ, ওগুলো কাজে লাগবে। সো এরকম বর্তমানে কোন কোন ইস্যুগুলো সমস্যা, সেই ইস্যুগুলো যে বাইরের যে ইস্যুগুলো আছে এগুলো নিয়ে কোনো যদি কলাম থাকে, এটা সুন্দর করে পড়ে এটা ফটোকপি করে এটা সুন্দর করে রাখতে হবে। এটা হচ্ছে নিউজ পেপার পড়লে। শুধু নিউজ পেপার শুধু খেলার পাতা আর শুধু রঙিন পাতাগুলো পড়লেই চলবে না, নিউজ পেপার থেকে যে জিনিসগুলো কাজে লাগবে ওই পাতাগুলো পড়তে হবে। আর 3 নম্বর হচ্ছে যে প্রতিদিন বিবিসি বাংলার যে রাতের যে বাংলা খবরটা হয়, এই খবরটা শুনে ঘুমানোটা ভালো। অর্থাৎ রাতের যে বিবিসি বাংলার যে খবরটা থাকবে, সেই বাংলার খবরটা এটা শোনার অভ্যেস করতে হবে। এটা হচ্ছে আমার পরামর্শ, যে বিশেষ ক্যাডার হতে চাইলে বাহ্যিক যে আপনার নলেজটা বাড়াতে হবে, সেটা ক্ষেত্রে এই 3টা কাজ বাড়তি করতে হবে। একটা হচ্ছে ইংলিশ স্টোরি বই, ছোটো ছোটো বাচ্চাদের বই, এটা ফ্রি হ্যান্ড রাইটিং শেখার জন্য খুবই সুন্দর, এই বইটা কিনতে হবে। 2 হচ্ছে নিউজ পেপার রেগুলার পড়তে হবে, যারা আমরা রিমোট প্লেসে আছি তারা ম্যানেজ করে হলেও সপ্তাহে 1 দিন করে হলেও পড়তে হবে। 3 নম্বর হচ্ছে বিবিসি বাংলার যে খবর FM যেটা 100-তে থাকে সেটা পড়তে হবে। আর ফাইনাল যে কাজ থাকে, ফাইনাল যে মাসের যে কাজ থাকে, সে এক্সামসটা খুব ভালো হয় যে প্রতি সপ্তাহে এক্সামস দিতে পারলে, প্রতি সপ্তাহে এক্সাম দেওয়া এটা খুবই ভালো হয়। আর প্রতি মাসে একটা করে এক্সাম দিতে পারলে ভালো হয়। তো আমি এখন এক্সাম নিয়ে যেটা বলতে চাচ্ছি, আমি চাচ্ছিলাম, বাট এটা আমি কোনোভাবে এটা অ্যাড করতে পারতেছি না, যে এটা আমি রিলেট করতে পারতেছি না যে কীভাবে এটা করব, যে প্রতি সপ্তাহে যে পড়াটা আমি দিব ওই পড়াটার উপরে একটা করে এক্সাম কী করে নেওয়া যায়, এই জিনিসটা ঠিক বুঝতে পারতেছি না। দেখি যদি এটা সম্ভব হয় তাহলে নিজেরাই বাসার মধ্যে দেওয়ার চেষ্টা করব, যে নিজেরাই একটা কোশ্চিন তৈরি করে যদি পরীক্ষা দিতে পারি তাহলে এটা ভালো হয়। আর আমাদের পরিক্রমা থেকে এটা প্রতি সপ্তাহে এক্সাম 2টো করে এক্সাম নেওয়া হয়, কিন্তু সেটা তো একটা প্রতিষ্ঠান তো একটা প্রাতিষ্ঠানিকভাবে চলে, তার একটা নিয়ম শৃঙ্খলা আছে। তো সেখান থেকে তোর ওই প্রশ্ন তোর এখানে দেওয়াটা ঠিক হবে না, তো নিজেরাই যেটা তৈরি করতে পারি সেটা বেটার হয়। আচ্ছা, এটা গেল একটা ব্যাপার। আমি 10টা কাজ বললাম, আমি আরেকবার বলে দিই, হচ্ছে অল টেক্সট বুকস, 15 থেকে 20টা বই, আমি নামটা এখনই বলে দিব এবং পরবর্তী লিখে দিব। নাম্বার 2 হচ্ছে জব সলিউশন। নাম্বার 3 হচ্ছে আমার যে সাজেশন বইটা আছে, 12,000 প্রশ্নের সাজেশন বই, মাই জব সাজেশন, এই বইটার নতুন নাম দিচ্ছি মাই জব সাজেশন, এই বইটা লাগবে। 4 নম্বর হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার গত 10 বছরের অন্তত 4টা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন একখানি করে নিজের কাছে রাখতে হবে। 5 নম্বর হচ্ছে জুডিশিয়ারি এক্সামসের যে যত পরীক্ষা হয় তার গত 5 বছরের পরীক্ষার প্রশ্নগুলো এখানে রাখতে হবে। 6 নম্বর হচ্ছে প্রাইমারি এক্সামসের যত প্রশ্ন হয় সেই প্রশ্নের গত 5 বছরের প্রশ্নগুলো এখানে রাখতে হবে, হাতে রাখতে হবে। 7 নম্বর হচ্ছে সাম রেফারেন্স, আমি কিছু বইয়ের নাম বলবো, সেই বইগুলো রাখতে হবে, এটার নাম এখন বলছি না, পরে বলবো। 8 নম্বর হচ্ছে কয়েকটা গাইড বইয়ের নাম বলবো, পরবর্তী সময়ের মধ্যে বলবো, সেই বইগুলো লাগবে। আর 9 নম্বর কিছু পরামর্শ আছে, একটা হচ্ছে যে ইংলিশ স্টোরি বই পড়ে সেটা রেগুলার লেখা। 2 হচ্ছে যে ইংলিশ এবং বাংলা নিউজ পেপার পড়া, নিয়মিত পড়া। 3 হচ্ছে বিবিসি খবর, রাতের যে বিবিসি খবর সেটা শোনা, এইটা। আর ফাইনাল 10 নম্বরের যে কাজটা সেটা হচ্ছে যে প্রতি সপ্তাহে পরীক্ষা অ্যাটেন্ড করার একটা ব্যবস্থা নেওয়া, ঠিক আছে? আর মাসে একটা পরীক্ষা দিতে পারলে আরও ভালো হয়, এই কাজ। এখন আমি ঝটপট এই সপ্তাহের জন্য, অর্থাৎ আগামী 15 তারিখ অথবা 16 তারিখ, 15 মে বা 16 মে এর মধ্যে থেকে এখন আমি যে বইগুলোর নাম বলবো এই বইয়ের নামগুলো ভালো করে শুনতে হবে, এটাতে রেকর্ড থাকবে। পরবর্তী সময় এই ভিডিওটা দেখে এই বইগুলো নিজে একটা সুন্দর করে নোট করে এই বইগুলো সবগুলো কিনতে হবে, আস্তে আস্তে সবগুলো বই কিনে নিতে হবে। এখান থেকে আমি আস্তে আস্তে নেক্সট 15 বা 16 তারিখ থেকে আমি এটা পড়া দেওয়া শুরু করে দেবো, যেভাবে বলবো সেভাবে পড়তে হবে। প্রথম কাজ হচ্ছে এই সপ্তাহের মধ্যে একদম রিল্যাক্স থাকা, কোনো চাপ না নেওয়া, পরীক্ষার কোনো তাড়াহুড়ো দরকার নাই,
বাট এই সপ্তাহ শুধু এই বইগুলো কালেক্ট করে নিতে হবে, কারণ বইগুলো পরবর্তী সময় নাও পাওয়া যেতে পারে। সো বইগুলো যার প্রত্যেকের কাছে নিয়ে হাতে রাখতে হবে। আমি যখন যে বইটা পড়া দিব তখন সেই বইটার থেকে সেই বইটা পড়ে নোট করে ফেলতে হবে। সো আমি বইগুলোর নাম বলে দিচ্ছি, এই বইগুলোর নামগুলো অবশ্যই নিজের কাছে রাখতে হবে। তো আমি অনেকগুলো বইয়ের নামই বলবো, এগুলো লিস্ট করে রাখতে হবে। প্রথমে যদি আসি বাংলা ভাষা ও সাহিত্য, আমি গত 40তমের জন্য এই 3টা বইয়ের কথা বলছিলাম, আবারও সেই 3টা কথা বলি। যে 3টা বই হচ্ছে বাংলার জন্য উচ্চ মাধ্যমিক বাংলা গদ্য পদ্য। উচ্চ মাধ্যমিক বাংলা গদ্য পদ্য বলতে বোঝাচ্ছি আমি একাদশ দ্বাদশ শ্রেণীর যে বইটা, সেই বইটা লাগবে। 2 নম্বর হচ্ছে মাধ্যমিক বাংলা গদ্য পদ্য, অর্থাৎ নবম দশম শ্রেণীর এই বইটা লাগবে। 3 নম্বর হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণ, বাংলা ভাষার ব্যাকরণ নবম শ্রেণীর। এই 3টা বই অবশ্যই লাগবে বাংলার জন্য। 3টা বই যদি আমরা একদম আমি যেভাবে বলবো সেভাবে কভার করে ফেলতে হবে। গেল বাংলা। তারপরে আমরা আসি গাণিতিক যুক্তিতে। গণিত থেকে আমরা কি করব, অনেকে আমরা গণিতে খুব উইক থাকি। মনে রাখতে হবে যে গণিতে উইক থাকার কোনো মানে হয় না, গণিতে উইক থাকা যাবেই না। তো গণিতে ভালো করার জন্য যদি বেশি কেউ উইক থাকি, তাহলে তার জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে গণিতের 5ম শ্রেণী থেকে বইগুলো কেনা। অর্থাৎ গণিতের জন্য টেক্সট বই, ক্লাস 5-এর টেক্সট বইটা কিনবে, 6-এর টেক্সট বইটা কিনবে, 7-এরটা কিনবে, 8-এরটা কিনবে, 9-10-এরটা কিনবে। তাহলে এটার সুবিধাটা কী হবে, যারা এবার একেবারে নতুন গণিত কম পারি, তারা ক্লাস 5-এর যে বইটা আছে এইটা 1 সপ্তাহের মধ্যে পড়ে শেষ করতে হবে। তারপরে ক্লাস 6-এর বইটা 1 সপ্তাহের মধ্যে পড়ে শেষ করতে হবে। তারপরে 7-এর বইটা পড়তে হবে। এইভাবে পুরো বইটাই, অর্থাৎ ক্লাস 5-এরটা পড়লে আস্তে আস্তে বেসিকটা ভালো হবে, 6-এরটা পড়লে আরেকটু ভালো হবে, 7-এরটা পড়লে আরেকটু ভালো হবে। কিন্তু মনে রাখতে হবে যে বিশেষ পরীক্ষায়, প্রিলি এবং লিখিত পরীক্ষায় এই কটা বই থেকে কিন্তু সব কোশ্চেন থাকবে। প্রিলিতেও থাকবে, রিটেনে 100 নম্বর কিন্তু আছে ম্যাথের মধ্যে, ম্যাথে 50, মেন্টাল অ্যাবিলিটি 50। সো এমনভাবে পড়তে হবে যে প্রিলি এবং রিটেন কিন্তু দুটোই কভার হয়ে যাবে যদি আমরা ম্যাথটা এইভাবে করতে পারি। সো এখান থেকে যেটা করতে হবে যে ম্যাথের কোশ্চেন থাকবে 8-এর কোশ্চেন থেকে, 8-এর এবং 9-এর বই থেকে বেশিরভাগ প্রশ্নগুলো থাকবে। বাট আমাদের 5 থেকে কেন পড়তে হবে, যে আমাদের বেসিকটা ডেভেলপ করার জন্য। 5 থেকে যদি পড়ি আমরা স্ট্রং হয়ে আসবো। সো 5, 6, 7, 8, 9 এই সবকটা বই ম্যাথের জন্য কিনে ফেলতে হবে। কিনে 5 থেকে, যারা বেশি উইক তারা 5 থেকে কিনবো, যারা একটু স্ট্রং আছি তারা আমরা পরে 7 থেকে কিনলেও চলবে, যারা উইক তারা 5 থেকে কিনবো। এই গেল ম্যাথ থেকে। ম্যাথের এর বাইরে আর কিছু নাই, এই বইগুলো ভালো মতো পড়তে পারলে এগুলো উদাহরণ। এবারের যে পরীক্ষা আসছে 40তম প্রিলিতে, আপনারা দেখবেন যে ম্যাথের মধ্যে থেকে একদম উদাহরণ থেকে কোশ্চেন আসছে, এইরকম টেক্সট বই থেকে, 8-এর বই, 9-এর বই, এগুলো থেকে আসছে এই প্রশ্নগুলো দেখা যাবে এটা। আচ্ছা, গেল এটা গণিত। 3 নম্বর হচ্ছে মানসিক দক্ষতা। যদি আমরা ভালো করতে চাই, তাহলে মানসিক দক্ষতার জন্য আসলে প্রিলিতে ভালো করতে গেলে প্রথমে যেটা করতে হয় যে লিখিত পরীক্ষার যে মানসিক দক্ষতার প্রশ্ন আছে 10তম থেকে 38তম, এই প্রশ্নগুলো আগে হাতে নিতে হয়। হাতে এই প্রশ্নগুলো ফটোকপি করে বা যেভাবে হোক এটা ম্যানেজ করে নিতে হবে। 10তম থেকে 38তম লিখিত পরীক্ষার প্রশ্নগুলো, মেন্টাল অ্যাবিলিটির কথা বলছি। এর বাইরে যেটা করতে হবে যে ইন্ডিয়ান রাইটার আছে, মেন্টাল অ্যাবিলিটির উপরে কিছু বই আছে, তার মধ্যে থেকে মানে আর গুপ্ত আছে একজন, আর একটা হচ্ছে ডক্টর আর.এস. আগারওয়াল। ডক্টর আর.এস. আগারওয়ালের বই আছে একটা, আর গুপ্তর একটা বই আছে। আগারওয়ালের বই যেটা আছে, এ মডার্ন অ্যাপ্রোচ টু ভার্বালস অ্যান্ড নন ভার্বাল রিজনিং। আমি আবার বলি, মডার্ন অ্যাপ্রোচ টু ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং, মেন্টাল অ্যাবিলিটির জন্য। এই বইটা আগারওয়াল, ডক্টর আর.এস. আগারওয়াল, এনার এই বইটা ভালো। আর একটা বই হচ্ছে যে আর গুপ্তাস জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড মেন্টাল অ্যাবিলিটি টেস্ট। এখানে মেন্টাল অ্যাবিলিটি কিছু টেস্ট আছে। এই দুটো বইয়ের যে কোনো একটা বই হলেই হবে মেন্টাল অ্যাবিলিটির জন্য। আর পাশাপাশি লিখিত পরীক্ষার 10তম থেকে 38তম যে প্রশ্নগুলো সেগুলো পড়তে হবে। এই হচ্ছে মেন্টাল অ্যাবিলিটির প্রশ্ন বই। তারপরে হচ্ছে যে বাংলাদেশ বিষয়গুলি থেকে যে বইগুলো কিনতে হবে, বাংলাদেশ নবম দশম শ্রেণীর বই একটা, বাংলাদেশ ও প্রাচীন বিশ্ব সভ্যতার ইতিহাস। বাংলাদেশ ও প্রাচীন বিশ্ব সভ্যতার ইতিহাস, এই বইটা। আর একটা বই আছে যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এটা নেওয়া যেতে পারে। আচ্ছা, আর একটা হচ্ছে যে 8ম শ্রেণীর যে বইটা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এটা হচ্ছে 8ম শ্রেণীর একটা বই, এই বইটা লাগবে। আর একটা বই হচ্ছে যে ওই ইয়ার জন্য, কী বলে ওটাকে, নৈতিকতা সুশাসনের জন্য,
উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন, উচ্চ মাধ্যমিক পৌরনীতি সুশাসন, এটা হচ্ছে প্রফেসর মোহাম্মদ মোজাম্মেল হক। এই বইটাও লাগবে। বাংলাদেশ বিষয়গুলি এবং মেন্টালিটি কী বলে নৈতিকতার জন্য এই বইটা লাগবে। আচ্ছা, আর আন্তর্জাতিক বিষয়গুলির জন্য এটা আপাতত একটা বই আমি নাম বলবো, ওই যে বিশ্ব রাজনীতির 100 বছর, ডক্টর তারেক শামসুর রহমান। এই বইটা হচ্ছে রিটেনের জন্য, এই বই পড়ে রাখলে রিটেনে কাজে লাগবে বেশি, প্রিলিতেও কাজে লাগবে। তাহলে এটা হচ্ছে বিশ্ব রাজনীতির 100 বছর, এটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলির জন্য একটা বই। তারপরে আমরা সাধারণ বিজ্ঞানের জন্য দুটো বই রাখবো। সাধারণ বিজ্ঞানের জন্য অবশ্যই আমরা সাধারণ বিজ্ঞান নবম দশম শ্রেণীর যে সাধারণ বিজ্ঞান বইটা, এটা অবশ্যই রাখবো। এখান থেকে প্রচুর প্রশ্ন কমন থাকে, এবারও ছিল। আর একটা হচ্ছে অষ্টম শ্রেণীর যে সাধারণ বিজ্ঞান বইটা, এইটাও আমরা চেষ্টা করবো কেনার জন্য, অর্থাৎ নবম দশম শ্রেণীর বইটাও কিনবো, অষ্টম শ্রেণীর বইটাও কিনবো। আচ্ছা, কম্পিউটার ও তথ্য প্রযুক্তির জন্য একটা বই কিনতে হবে, সেটা হচ্ছে প্রকৌশলী মুজিবুর রহমান, ওনার বই উচ্চ মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, মানে ইন্টারমিডিয়েটের বা একাদশ দ্বাদশ শ্রেণীর যে কম্পিউটার শিক্ষা বইটা আছে, উচ্চ মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, সেটা হচ্ছে ওই বইটা, প্রকৌশলী মুজিবুর রহমান, ওনার ওই বইটা কিনতে হবে, কিনে ওটা ভালো মতো পড়তে হবে। আর ভূগোল থেকে আমরা যেটা পড়বো, ভূগোল বিষয় থেকে মাধ্যমিক ভূগোল, মাধ্যমিক ভূগোল হচ্ছে নবম শ্রেণীর ক্লাস 9-এর যে মাধ্যমিক ভূগোল, এই বইটা এখান থেকে লাগবে। আর অষ্টম শ্রেণীর একটা ভূগোল বই কিনতে হবে, ভূগোল ও পরিবেশ। তাহলে একটা হচ্ছে মাধ্যমিক ভূগোল নবম শ্রেণীর, আর একটা অষ্টম শ্রেণীর ভূগোল ও পরিবেশ। এই দুটো বই থেকে আমরা যদি ভালো করে নোট করে পড়তে পারি, মাশাআল্লাহ এখান থেকে আর সমস্যা হবে না। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের টোটাল আর কি বইয়ের লিস্ট। আমরা নৈতিকতা মূল্যবোধ শোষণ থেকে যে উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন, এটা আমরা কিনতে পারি। প্রথম পত্র দ্বিতীয় পত্র দুটাই প্রফেসর মোহাম্মদ মোজাম্মেল হকের। আর ইংলিশটা বাদ থাকলো, ইংলিশটার ক্ষেত্রে যেটা বলবো, ইংলিশের জন্য আসলে আমি একটা গ্রামার বই লিখতেছি, এখন লেখা হয় নাই, বাট এর মধ্যে যেটা কিনতে হবে গ্রামার বই আপাতত যারা 41তম ব্যালেন্স দেবো তাদের জানার জন্য হবে রেইন অ্যান্ড মার্টিনের হাই স্কুল ইংলিশ গ্রামার যে বইটা আছে, হাই স্কুল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, রেইন অ্যান্ড মার্টিনের বইটা খুবই চমৎকার বই। এই বইটা আমরা কিনতে পারি। নিউ মার্কেটে সেকেন্ড হ্যান্ড বই অনেক পাওয়া যায়, অনেক কম দামের মধ্যে, এরকম কিনে ফেলতে পারি। যে হাই স্কুল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, এই বইটা রেইন অ্যান্ড মার্টিনের 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কমন মিস্টেক্স যে বইটা আছে, ফিটকার্টসের যে বইটা কমন মিস্টেক্স, এই বইটা একেবারে কম দাম, এই বইটাও কেনা যেতে পারে। এই দুটো বই আমরা কিনবো। আর এর সাথে সাথে যেটা হচ্ছে ইংরেজি সাহিত্যের জন্য আমার যে বইটা আছে জব ইংলিশ লিটারেচার, আমার মনে হয় যে একটা বই যথেষ্ট, এর বাইরে আর কিছু লাগবে না। বইটার মধ্যে একদম ডিটেল দেয়া আছে, জব ইংলিশ লিটারেচার আমার লেখা যে বইটা আছে, এই বইটা মাস্ট। তাহলে এই 3টা বই আমরা আপাতত ইংলিশ থেকে কিনবো। একটা হচ্ছে রেইন অ্যান্ড মার্টিনের হাই স্কুল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন 1, 2 নম্বর হচ্ছে যে কমন মিস্টেক্স ইন ইংলিশ, এটা 2, আর 3 নম্বর হচ্ছে জব ইংলিশ লিটারেচার। এই 3টা বই আপাতত আমরা কিনবো। এরপরে ইংলিশ থেকে আরেকটা বই আমি রেফার করব পরবর্তী সময়। এই 3টা বই আপাতত কিনি, এখান থেকে হোম অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। ওকে, তাহলে ইংলিশটা কভার হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এই হচ্ছে বইয়ের নামগুলো আমি এতক্ষণ বলে ফেললাম, যেগুলো টেক্সট বই ছিল। অর্থাৎ আমরা 10টা কাজের মধ্যে যে 1 নাম্বার যেটা ছিল যে অল টেক্সট বুকস, সেখান থেকে এই বইগুলো আমরা কিনব। তো বন্ধুরা, আমি আজকে লাইভ থেকে যা যা বললাম, এই বইগুলো আমরা 1 সপ্তাহ কোনো আমরা প্রেশার নেব না, কোনো টেনশন করব না। সামনের যে 1 সপ্তাহ অর্থাৎ 15 বা 16 তারিখের দিকে ইনশাল্লাহ আমি পরবর্তী লাইভে এসে এই বইগুলো প্রথমে কেনা হয়ে গেলে আমরা যারা বইগুলো কিনবো, এখান থেকে আমি যে বইটা পড়া দিব সেই বইটার থেকে আমাদের কাজ শুরু হবে। কাজ শুরু হবে এইভাবে, অর্থাৎ ওই বইটা আমরা 1 সপ্তাহ খুব ভালো করে পড়বো, 1টা অথবা 2টো করে বই পড়া দিব 1 সপ্তাহের জন্য। আর কিছু কিছু রেফারেন্স কাজ দিব, বাইরের কিছু কাজ দিব, সেই কাজগুলো করতে হবে। এই কয়েকটা জিনিস মিশ্রণ করে কাজগুলো করে এগিয়ে যাব। আর প্রতি সপ্তাহে যা পড়া দেওয়া হবে, আমি আবার বলি, প্রতি সপ্তাহে যে পড়াটা দেওয়া হবে সেই পড়াটার উপরে খুব ভালো হবে যদি আমরা একটা এক্সাম ফেস করতে পারি, পরীক্ষা ফেস করতে পারি। 100 নম্বর হতে পারে বা 200 নম্বর পরীক্ষা হতে পারে, এই জিনিসটা আমরা চেষ্টা করব। তো এই ফাঁকে আমি একটু জাস্ট দেখে নেব, যদি কোনো প্রশ্ন কেউ করে থাকে শেষ করে দেবো লাইভটা। রমজান মাসের মধ্যে আসলে এতক্ষণ কথা বলাও ঠিক না, অনেকক্ষণ কথা বলে ফেলছি। জাস্ট 2 মিনিট কোনো যদি প্রশ্ন থাকে, সিরিয়াস কোনো প্রশ্ন থাকলে এটা আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আচ্ছা, দেখি।
ফেরদৌস আরা বলছে স্যার পরিক্রমা গ্রুপের লিঙ্ক দিয়েন প্লিজ। পরিক্রমা গ্রুপের লিঙ্ক দেওয়ার বিষয়টা আমি আসলে পারি না দিতে, পরিক্রমা টিউটোরিয়ালস গ্রুপটা। আর যদি এই গ্রুপের নামটা চিনতে সমস্যা হয় তাহলে একটা নতুন নাম করে দেবো প্রয়োজনে। ইয়েস আই ক্যান, এটা আমাদের আগের নামটা ছিল, ইয়েস আই ক্যান সেটা হতে পারে, অথবা পরিক্রমা টিউটোরিয়ালস। পরিক্রমা টিউটোরিয়ালস বাংলায় লেখা, হ্যাঁ সহজ হচ্ছে বাংলায় লেখা, পরিক্রমা টিউটোরিয়ালস বাংলায় লেখা। আর জুয়েল মন্ডল বলছে আপনার 13,000 বইটা কি পাবো? হ্যাঁ 13,000 বইয়ের প্রশ্নটা আমাদের এখনও বেশ কিছু বই আছে, নতুন কিছু বই 40তম যেটা আমরা করেছিলাম তার নতুন কিছু বই আমাদের কাছে চলে আসছে, তো এটা নিতে পারেন। আর নতুন এডিশনটা আরও পরে আসবে। আচ্ছা অন্য কিছু আমরা দেখি। মঞ্জুরুল মোর্শেদ খান বলছে স্যার বুক কি নিউ বুক না ওল্ড বুক কিনবো? আচ্ছা নতুন বইও কেনা যাবে, পুরাতন বইও কেনা যাবে, যে কোনো বই পুরাতন বই কিনলেই ভালো, নতুনের থেকে পুরাতনগুলো ভালো। আচ্ছা আমি আরও যদি কিনবো হাই স্কুল গ্রামার বুক নিউটা প্রাইস কত স্যার? প্রাইস আমি জানি না, আমি তো অনেক আগে দেখছিলাম, প্রাইসটা দেখে নিতে হবে। ইমাদ উদ্দিন খান বলছে আমি লতে অনার্স স্যার, আমি কি পারবো এক্সাম দিতে? যদি অনার্সটা 4 বছর মেয়াদি হয় তাহলে বিশেষ পরীক্ষা দেওয়া যাবে, 4 বছর মেয়াদি হলেই দেওয়া যাবে। আর যদি 4 বছর মেয়াদি না হয় তাহলে মাস্টার্স করে নিতে হবে। মুনা রহমান, আমাদের মুনা বলছে মুনার পরীক্ষাটা বেশিটা ভালো হয় নাই, মুনাকে নিয়ে আমাদের অনেক আশা ছিল যে এবার ভালো করবে। যাই হোক মুনার প্রতি যেটা থাকবে যে নেক্সট টাইম অর্থাৎ পরের যে বিশেষটা হতাশ হওয়া যাবে না, আশা ছাড়া যাবে না, পরের বিশেষটা খুব জোরালোভাবে দিতে হবে ইনশাল্লাহ। আমি আশা করব যে পরের বিশেষে ইনশাল্লাহ ক্যাডার চলে আসবে। মুনা বলছে নেট সমস্যা ঠিক আমি জানি না নেট কীভাবে সমস্যা হচ্ছে। নাজনীন আক্তার বলছে যে আপনার লেখা গ্রামার বই চাই। হ্যাঁ আমি খুব গুছিয়ে একটা গ্রামার বই লিখব, মানে মাঝারি ধরনের গ্রামার বইটা হবে, চেষ্টা করব বইটা পড়ে যেন সবাই বেনিফিটেড হয় এবং সবার জন্য পরীক্ষায় কাজে লাগে। যেমন আমার জব ইংলিশ লিটারেচার বইটা একদম সেভাবেই লিখেছি যাতে কাজে লাগে সবার। এই বইটা ইনশাল্লাহ পড়লে কাজে লাগবে, জব ইংলিশ লিটারেচারটা, এটাও সেটাই করব। তারপরে কি আছে ইরফান আলী স্যার ম্যাথ বইগুলো কি ইংলিশ মিডিয়ামে? না ম্যাথ বইগুলো বাংলা মিডিয়ামে যেটা আছে সেটা বাংলা মিডিয়াম পড়তে হবে। ব্যাংক পরীক্ষা ইংলিশ মিডিয়ামে আসে, বাট বিশেষ পরীক্ষা বাংলা মিডিয়ামে ম্যাথ আসে। নাহিদ আক্তার বলছে লিস্ট দিন বইয়ের লিস্ট দিছি একটু আগে, সেই বইয়ের লিস্টটা একটু আমার লাইভ থেকে দেখে নিতে হবে। আচ্ছা কাউসার রহমান বলছে আপনার বইগুলো ময়মনসিংহ থেকে কীভাবে পাবো? ময়মনসিংহ থেকে বা যে কোনো জায়গাতে পাওয়ার জন্য একটা হটলাইন আছে, সেখানে ফোন দিলেই হবে। এখানে হচ্ছে যে বই ক্রয়ের মধ্যেও আছে, বই ক্রয় একটা অনলাইন একটা জায়গা, সেখান থেকে দিতে পারবেন। আরেকটা হচ্ছে 01977203007 01977203007 এই নাম্বারে ফোন দিলে এটা পাওয়া যাবে। আচ্ছা আরেকটাই ফাঁকে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই যে আগামী 11 মে পরিক্রমা মিরপুর শাখায় আমি দুটো সেমিনার নিব, একটা হচ্ছে প্রিলি আর একটা হচ্ছে রিটেন। প্রিলি 41তম 42তম যারা থাকবে তাদের জন্য সকাল 10টায় প্রিলি সেমিনার হবে, আর লিখিত 40তমর জন্য পরিক্রমা মিরপুর শাখায় আগামী 11 মে শুক্রবার বিকেল 3টায় সেমিনার নেব। তো সেমিনার যারা মিরপুর এলাকায় আছি তারা পরিক্রমা মিরপুর শাখায় চলে আসবো, ওই দিন অনেক কথা হবে সেমিনারের মধ্যে। আর এই 10 তারিখে 10 মে যে শুক্রবার 11 মে হচ্ছে শনিবারের দিন সেমিনারটা হবে মিরপুরে, আর শুক্রবার হবে নীলক্ষেতে আমাদের শাহ মোহাম্মদ সজীব থাকবে সেমিনারের মধ্যে। ও অ্যাডমিন ক্যাডারের একজন কর্মকর্তা, সে 34 BCS কম্বাইন্ড মেরিটে সেকেন্ড ছিল। সে পরিক্রমা নীলক্ষেত শাখায় এই 10 তারিখে নেবে, আমি 11 তারিখে নিব মিরপুরে দুটো নিব, একটা সকাল 10টায় 11 তারিখে, আর একটা হচ্ছে বিকেল 3টায়। যদি আমরা ওইখানে কেউ থাকি বা আমাদের ফ্রেন্ডস কেউ থাকে তাদেরকে আমরা ওই দিন পাঠিয়ে দিব শনিবারের দিন। কাজী ইব্রাহিম ফ্লাওয়ার বলছে পিএইচসির প্রশ্ন কৌশল আমরা কিভাবে বুঝবো? আচ্ছা পিএইচসির প্রশ্ন কৌশল এবার আমরা দেখলেই বুঝবো যে প্রশ্ন কৌশল হচ্ছে বেসিকের উপরে, বেসিক ভালো থাকলে সে ভালো করতে পারে। বেসিক ভালো করার জন্যই আমি এই যে কাজগুলো কথা বললাম, এগুলো বেসিক ভালো করার জন্যই, এগুলো বেসিক ভালো করলে সবই ভালো হবে। জনি শাহ বলছে আমি একদম নতুন, কিভাবে শুরু করব? যারা একদম নতুন তাদের জন্য তো এই কাজটা করছি,
অর্থাৎ যারা একেবারেই নতুন তাদেরকে এই যে আজকে যে লাইভটা বললাম, যে যে জিনিসগুলো বললাম, এগুলো আমরা বইগুলো এই এক সপ্তাহের মধ্যে কিনে ফেলবো ইনশাল্লাহ। পরের সপ্তাহ থেকেই রীতিমতো কাজটা শুরু হয়ে যাবে, পরের সপ্তাহ থেকে আমরা রীতিমতো পড়াশোনা করব। এই এক সপ্তাহ একদম রিল্যাক্সড ওয়েতে জাস্ট বইগুলো সংগ্রহ করতে হবে এবং ফ্রি থাকতে হবে। যারা 40তম পরীক্ষা দিয়ে গেছি তারা এই এক সপ্তাহ রেস্ট নিব, রেস্ট নেই, মাথাটা রিল্যাক্স করি, এক সপ্তাহ পর থেকে আবার পড়াশোনা শুরু করতে হবে। মনে রাখতে হবে হাতে মাত্র 10 মাস সময় থাকবে। এই 10 মাসের মধ্যে থেকে কিন্তু প্রথম 6 মাসেই একদম নিজেকে প্রস্তুত করে ফেলতে হবে, বাকি 6 মাসটা রিভিশন বা অন্যান্য কাজগুলো দেখবো সেগুলো করতে হবে। সো তাহলে একটা খুব ভালো একটা প্রিপারেশন হবে। আমি যদি আর কোনো সিরিয়াস কোনো মেসেজ পাই পড়ে এটা শেষ করে দিব। আরিফ বলছে মিরপুর থেকে, হ্যাঁ মিরপুর থেকে চলে আসবেন মিরপুরের সেমিনারের মধ্যে 11 তারিখে সকাল 10টায় এবং 3টায়। আচ্ছা গুড। আর টাঙ্গাইলে আপনার সেমিনার চাই প্লিজ। হ্যাঁ টাঙ্গাইলে আমি সেমিনারে আসবো, টাঙ্গাইল পরিক্রমা শাখা আছে, টাঙ্গাইল সেমিনার ইনশাল্লাহ নেওয়া হবে। ভালো কথা, 10 তারিখে জামালপুরে আসতেছি ইনশাল্লাহ, জামালপুরে আমাদের নতুন শাখা উদ্বোধন হবে, সেখানে জামালপুরে 10 তারিখে আসবো ইনশাল্লাহ, এসে সেখানে সেমিনার নেওয়া হবে। আর নেক্সট মান্থের ফার্স্ট উইকে কুমিল্লা শাখা উদ্বোধন করা হবে, নেক্সট মান্থে ঈদের পরপরই আর কি কুমিল্লা শাখা উদ্বোধন করা হবে। আচ্ছা কি বলছে ও, আমাদের মুনা রহমান বলছে যে গণিত লাল বই থেকে কিভাবে শুরু করবো একটু বলবেন, রিটেন সহ কভার করবে। লাল বই বলতে যেটা হচ্ছে যে আমরা এক সময় লাল লাল কালারের, অর্থাৎ বইয়ের কালারটা ছিল, পেজগুলো ছিল লাল কালারের 9-10-এর। সো ওই বইটার পড়ছেন, ওইটা লাল বই বলা হয়। তো যেটা করতে হবে যে শুধু 9-10-এর না, এটা 8-এর 7-এর এগুলোও পড়তে হবে। এগুলো কীভাবে পড়তে হবে সেটা আমি যখন পড়া দিব তখন এটা পড়িয়ে দিব। আসলে আমাদের মুনা রহমান হচ্ছে সিনিয়র, ও আগে পরীক্ষা দিয়ে বলছে অনেক ভালো পারে, কিন্তু আমরা যাদেরকে পড়াগুলো দিব তারা একেবারে যারা নতুন শুরু করছে, একদম যারা নতুন তাদের জন্য এই লাইভগুলো করা। আর যারা পুরাতন তারা এদের সাথে যদি কিছু করতে চায় এদের সাথে মার্জ হতে পারবে, অ্যাড হতে পারবে। কিন্তু মূলত কাজগুলো হচ্ছে যারা একেবারে কিছুই জানে না বা যাদেরকে কোনো ধরনের কেউ গাইড দেওয়ার মতো কেউ নাই, তাদের জন্যই শুধু এই লাইভ প্রোগ্রামটা করা। আমাদের সিনিয়র যারা তারা পার্টিসিপেট করতে চাইলে করতে পারবে, নাও করতে পারবে, বাট যারা জুনিয়র তাদের জন্যই শুধু এটা করা, যারা একেবারে নতুন। সো ওকে আচ্ছা এটা কথা। আর আগামী 24 তারিখে আমি চিটাগাং আসতে চাচ্ছি। চিটাগাংয়ের যেটা হয় যে কার্নিভাল বা ওয়ার্কশপ, ইংলিশ ওয়ার্কশপ, ডে লং ওয়ার্কশপ, এটা সারাদিনব্যাপী চলবে, এটা নিয়ে একটা প্রচারও দেওয়া হবে। এটা যদি থাকে আমরা ভালো হবে। তো আমি আমার লাইভ থেকে আজকে বিদায় নিচ্ছি। কোনো সিরিয়াস কোনো প্রশ্ন যদি থাকে আমি উত্তর দিতাম, সেরকম পাচ্ছি না প্রশ্ন। হ্যাঁ চিটাগাংয়ে আসবো, চারুলতা বলছে চিটাগাংয়ে 24 তারিখে ডে লং ওয়ার্কশপ। যারা ইংলিশে খুব উইক, যারা ইংলিশে কিছুই বোঝে না, আমি তাদেরকে বলবো যে এই ওয়ার্কশপটা যেন জয়েন করে। যারা ইংলিশে একদম উইক তাদের জন্য কীভাবে আনসার করতে হয় সেটা আমি ইনশাল্লাহ দেখিয়ে দিব, প্রিলি এবং রিটেন যেটাই হোক। রিটেনের ক্ষেত্রে যারা ইংলিশ একদম পারে না তাদেরকে কীভাবে শিখিয়ে দিতে হয় সেটা ইনশাল্লাহ করে দেবো, প্রিলির জন্য তাই। ওকে, তো সব মিলে আমি আজকে লাইভ থেকে বিদায় নিতে চাচ্ছি। অনেকেই মেসেজ করতেছে, সব মেসেজের উত্তর কি দিতে পারবো? এত উত্তর। থ্যাংকস ফেরদৌস পাটোয়ারি, টুম্পা। 24 মে এক্সাম আছে, কিসে এক্সাম জানি না। তৌফিকুল ইসলাম, কামাল বিশ্বাস, আহমেদ তানজিল আছে আমাদের সাথে, মুনা রহমান তো আছেই। মুনা রহমান যাক, এবার মুনা রহমানের হবে ইনশাল্লাহ। আচ্ছা সুরুজ্জামান আছে, রাজশাহীতে কোনো শাখা নাই কেন? রাজশাহী অনেক দূর, তাই শাখা নাই, কাছে হলে হইতো। স্যার আমাদের সিলেট আসেন, সিলেটে অ্যারেঞ্জ করে, যেখানে যে অ্যারেঞ্জ করবে, কেউ তো অ্যারেঞ্জ করে না, অ্যারেঞ্জ করলেই সেখানে চলে আসবো। ওকে, আমাদের বলছে রংপুরে যেতে, রংপুর ইনশাল্লাহ যাবো, সবখানেই করবো, বাট অ্যারেঞ্জ করতে হবে। ওকে, আর আমরা সামনে কিন্তু ক্যারিয়ার নিয়ে কিন্তু একটা আড্ডা দিব, ক্যারিয়ার নিয়ে। হ্যাঁ, সেই ক্যারিয়ার নিয়ে আড্ডার মধ্যে খুব মজা হবে এবং ক্যারিয়ার নিয়ে খুব ভালো ধরনের, অর্থাৎ শুধু বিসিএসটাই যে হতে হবে এর তো কোনো মানে নেই। বিসিএস বাদে কত কী করা আছে। আমরা এমন একটা সিস্টেম করবো যে সিস্টেমের কারণে অন্য কিছু দিয়েও ভালো ধরনের আর্ন করা যাবে এবং একটা ক্যারিয়ার করা যাবে। বিসিএস হলে আলহামদুলিল্লাহ, না হলেও কোনো টেনশন থাকবে না, এরকম একটা লাইভ করতে হবে যে বিসিএস না হলে আমার কোনো ভয় নাই, এরকম একটা লাইভ করতে হবে। সো বন্ধুরা, আমি অনেকক্ষণ থাকলাম, আর আমার সাথে যারা এতক্ষণ যুক্ত হলে, এখনও অনেক যুক্ত আছে, যারা যুক্ত ছিল এতক্ষণ, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, আর ইনশাল্লাহ কথা হবে পরবর্তী 15 বা 16 মে। সে নাগাদ আমরা সবাই ভালো থাকবো এবং ঠিকমতো খাবো এবং ঠিকমতো ঘুমাবো।
আর কখনোই দুশ্চিন্তা করব না কোনো কিছু নিয়ে, যেটা হচ্ছে যে যাই হোক কিন্তু নিজের যে মানসিকতা সেটা যেন খুব সুন্দর থাকে, হাসি খুশি থাকে এবং প্রফুল্ল থাকে। কখনোই কোনো কিছুতে যত বড় ঘটনাই ঘটুক কখনো ভেঙে পড়া যাবে না, কখনো হতাশ হওয়া যাবে না, অলওয়েজ পজিটিভ থাকতে হবে এবং ভালো ভালো চিন্তা করতে হবে। আর যেটা হচ্ছে যে কখনোই অন্যের কোনো ক্ষতি করার চিন্তা করা যাবে না, মানে কোনো কাজে অন্যের ক্ষতি হবে এটা ভুলেও ভাবা যাবে না। সবসময় ভাবতে হবে যে আমার দ্বারা আরেকজনের কী কী ভালো কাজ হতে পারে, মানে আমার দ্বারা আমি কয়টা মানুষের ভালো কাজ করতে পারলাম, এটাই হচ্ছে ক্রেডিট। সো সেই ক্ষেত্রে কয়টা মানুষের ক্ষতি করলাম এটা হচ্ছে ডিসক্রেডিট। যদি কখনো কারো ক্ষতি করে থাকি তাহলে আমরা তওবা করে নিব, কখনোই কারো কোনো ক্ষতি করব না, যেটা সবসময় যেটা হচ্ছে আরেকজনের উপকার করার চেষ্টা করব। যখনই আরেকজনের উপকার করব তখনই মানে অটোমেটিক্যালি নিজের উপকার হবে, নিজের ভালো হবে। সো এই একটা ভালো থাকার একটা প্রত্যাশা নিয়ে আজকের লাইভ শেষ করছি। ইনশাল্লাহ আবার সামনে দেখা হবে। টাটা।